ঠিক আছে। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত আবারও আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে, মিশন টেস্ট প্লাস কোর্সের। তো আজকে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান সেকেন্ড পেপারের নবম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকেই আগের ক্লাসে বলেছিলে যে খ বিভাগের অধ্যায়গুলো কঠিন মনে হয়। তো আজকে খ বিভাগের প্রথম যে অধ্যায়টা আছে, নবম অধ্যায়, এটি সবচেয়ে মনে হয় একটু কঠিন লাগে তোমাদের কাছে। তো আজকে আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অন্তরা আপু। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে 3য় বর্ষে। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আমার ক্লাসে, আমরা দ্রুত ক্লাসটি শুরু করবো। আর তোমার ফ্রেন্ড যারা আছে, যারা গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্ট আছে, তাদেরকে বলো জয়েন হইতে, তাদের মেনশন দাও। তো দ্রুত তোমরা জয়েন হয়ে যাও, ক্লাসে শুরু করে দিব। দ্রুত জয়েন হয়ে যাও সবাই। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তোমার আপু বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে 3য় বর্ষে। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আমার ক্লাসে, আমরা দ্রুত ক্লাসটি শুরু করবো। আর তোমার ফ্রেন্ড যারা আছে, যারা নিশাদ, অনুষ্কা সবাই চলে আসছে মোটামুটি। তো তোমার মোটামুটি কিছু সংখ্যক হইলেই আমি ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম সালাম সবাইকে। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার সিকিউ এমসিকিউ দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা নোট করে রাখতে পারো, খাতা কলম নিয়ে বসো, যাতে গুরুত্বপূর্ণ যেই কথাগুলো আমি বলবো সেটা নোট করে রাখতে পারো, পরে যাতে স্লাইডগুলো দেখলে তুমি বুঝতে পারো সহজেই। তো খাতা কলম নিয়ে বসো, আর ক্লাসটি তোমরা A to Z একদম মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আর এই নবম অধ্যায় নিয়ে তোমাদের টেনশন থাকবে না। আচ্ছা আচ্ছা, ক্লাস নেই, সমস্যা নেই। তোমাদের যেই ক্লাসগুলো আছে, যেই সাবজেক্টগুলো আছে, ওগুলো মনোযোগ দিয়ে করো। এরপর আছে সমাজকর্ম ক্লাস। তো দেখো, আজকে আমাদের নবম অধ্যায়ের টাইটেলটা কি? খাদ্য ও কি? খাদ্য উপাদান। তো তোমরা জয়েন হতে হতে খাদ্য ও খাদ্য উপাদান নিয়ে আমি কিছু কথা বলি। তো দেখো, তোমরা অনেকে বলতে পারো আমরা গার্হস্থ্য বিজ্ঞান পড়ি, খাদ্য ও খাদ্য উপাদান দিয়ে আমরা মানে এত ডিটেলসে জেনে, প্রোটিন এগুলো তো সায়েন্সের সাবজেক্ট, এগুলো জেনে আমরা কি করব? হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু গার্হস্থ্য বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তুমি যদি গৃহে কাজ করতে যাও, কোন খাবারটা আমার কতটুকু পরিমাণ খেতে হবে, তোমার যখন বিয়ে হবে, তোমার সন্তান হবে, তাদের জন্য কোন খাবারটা কতটুকু পরিমাণ দিলে তার স্বাস্থ্য ঠিক থাকবে, সে সুস্থ থাকবে। তো এটা জানার জন্য কিন্তু খাদ্যের যে তোমার উপাদান, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তাই আমরা নবম অধ্যায়ের এই খাদ্য উপাদান গুরুত্ব সহকারে পড়বো। তোমাদের বিগত বছরে অনেক কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে, সিকিউ আসছে, তোমার এমসিকিউ আসছে। তো এই জন্য তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো, ঠিক আছে? মারিয়া আক্তার, কেমন আছো আপু? ভালো আছি, তোমরা সবাই সুস্থ আছো তো? আচ্ছা আচ্ছা, ক্লাসটি শুরু করবো কিনা বলো? ক্লাসটিকে শুরু করবো না আরেকটু ওয়েট করবো? মাসুমা জান্নাত, ভালো আছি, আমি একদম সুস্থ সবল আছি। তো তোমরা সুস্থ থাকো এবং ক্লাসগুলো নিয়মিত করে পড়াশোনা করো, ক্লাসগুলো করো, দেখবে ভালো রেজাল্ট করবে। আচ্ছা, ক্লাসটি শুরু করবো কিনা বলো? আচ্ছা আচ্ছা, ক্লাসটি এখন আমরা শুরু করে দিব। আচ্ছা, আমি বলি, যারা গার্হস্থ্য বিজ্ঞানের স্টুডেন্ট আসো তারা থাকো, যাদের নেই তারা সময় নষ্ট করো না, চলে যাও। আর কমেন্টে, এই ক্লাসে পড়াশোনা ব্যতীত কোনো কমেন্ট হবে না, কেউ পড়াশোনা ব্যতীত কোনো কমেন্ট করবে না, ঠিক আছে? যদি বুঝতে পারো বুঝতে পারছি, ক্লিয়ার। যদি বুঝতে না পারো
বুঝি নাই, সমস্যা বলবা, আমি সমাধান দিব। এছাড়া একটা আজে বাজে কমেন্ট বা তোমার পড়াশোনা ব্যতীত কোনো কমেন্ট যেন ক্লাসে না হয়, ঠিক আছে? ক্লাসে শুরু করে দিব। তারপর এই যারা তোমাদের ক্লাস গার্হস্থ্য বিজ্ঞানে তারা বের হয়ে যাও, সমস্যা নেই, তোমরা অন্য ক্লাস করবে ঠিকঠাক মতো। আর গার্হস্থ্য বিজ্ঞানে যারা আছো তারা খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? এখন ক্লাসে শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমাদের পার্ট একে কি আছে? পার্ট এক আছে খাদ্যের প্রয়োজনীয়তা। পার্ট একে কি আছে আমাদের? যে খাদ্যের প্রয়োজনীয়তাটা, যে খাদ্য আমরা কেন খাবো, খাদ্য কেন আমাদের দেহের জন্য প্রয়োজন। তো এখানে আমাদের খাদ্যের প্রয়োজনীয়তা জানার আগে তো জানতে হবে যে খাদ্য কাকে বলে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ যে খাদ্যের সংজ্ঞাটা, এটা তোমাদের বিগত বছরে আসছে, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা যে খাদ্যের সংজ্ঞাটা, যে খাদ্য কাকে বলে, এটা সুন্দর করে মুখস্থ করে রাখবো, ঠিক আছে? তো খাদ্য কাকে বলে দেখো, যা খেলে শরীর কর্মক্ষম, রোগমুক্ত ও সুস্থ থাকে তাকে কি বলে? খাদ্য বলে। এটা হচ্ছে খাদ্যের সংজ্ঞা। এটা তোমার ক নাম্বারের জন্য আবার এমসিকিউতেও দিয়ে দিতে পারে, এমসিকিউ। তো খাদ্যের পাঠ একে আমরা কি পড়বো? খাদ্যের সংজ্ঞা, যে খাদ্য কাকে বলে। এটা কি হবে? যে যা খেলে শরীর কর্মক্ষম হবে, রোগমুক্ত হবে এবং শরীর সুস্থ থাকবে তাকে আমরা কি বলবো? খাদ্য। ক্লিয়ার? খাদ্য সম্পর্কে আমরা জেনে গেলাম যে খাদ্য কাকে বলে। দেখো আমাদের দেহে খাদ্যের অনেকগুলো কাজ আছে, হ্যাঁ? খাদ্য অনেক ধরনের কাজ করে থাকে, যে এক ধরনের কাজ করে এটা না, অনেক ধরনের কাজ করে থাকে। তো এই কি কি কাজ করে থাকে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো দেহের গঠন ও বৃদ্ধি সাধন কি করে? প্রথমত দেহের গঠন করবে ও বৃদ্ধি সাধন করবে। এটা কি? দেখো মাতৃগর্ভ থেকে শুরু করে একটা মানুষ 25 বছর পর্যন্ত বাড়ে। কত বছর পর্যন্ত বাড়ে? 25 বছর পর্যন্ত। যে তোর গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে একটা মানুষ শিশুকাল থেকে 25 বছর পর্যন্ত বাড়ে। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে দিবে, এমসিকিউ। এটা সুন্দর করে মনে রাখবা যে মাতৃগর্ভ থেকে কত বছর পর্যন্ত একটা স্বাভাবিক মানুষ বৃদ্ধি পায়, ঠিক আছে? দেহের বৃদ্ধি সাধন হয়। এটা কি হবে? তোমার 25 বছর। এটা গেল। দেখো প্রোটিন জাতীয় পুষ্টি উপাদানটি দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে। কোনটি? প্রোটিন জাতীয় যে পুষ্টি উপাদান, প্রোটিন জাতীয় যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলো আমাদের দেহের গঠন ও বৃদ্ধি সাধন করবে। তারপরে কি আছে দেখো, খনিজ লবণ ও ফসফরাস দেহের হাড় ও দাঁত গঠনের অংশ নেয়। দেহের হাড় ও দাঁত গঠনে কোনটি অংশ নেয়? এটি নেয় হচ্ছে আমাদের খনিজ লবণ এবং ফসফরাস। তো এটি হচ্ছে আমাদের, এটাও এমসিকিউর জন্য। এই যে খনিজ লবণ আমাদের দাঁত ও হাড় গঠনের জন্য অংশ নেয়, এটাও তোমার এমসিকিউর জন্য দিবে, হ্যাঁ? তো এটা মনে রাখবা যে মাতৃগর্ভ থেকে কত বছর পর্যন্ত বাড়ে? 25 বছর পর্যন্ত বাড়ে। কি করে? প্রোটিন জাতীয় পুষ্টি উপাদানটি আমাদের দেহ গঠন ও বৃদ্ধিতে, মানব দেহের বৃদ্ধি সাধনের জন্য কাজ করে। তারপরে খনিজ লবণ ও ফসফরাস কি করে? হাড় এবং আমাদের দাঁত গঠনে অংশ নেয়। খনিজ লবণ কি করে? হাড় এবং দাঁত গঠনে অংশ নেয়। এইগুলো আমাদের কি? দেহের গঠন ও বৃদ্ধি সাধন। এবার কি দেখো, দেহের ক্ষয়পূরণ। দেহের ক্ষয়পূরণ, দেখো দেহের ক্ষয়পূরণের কাজটি খাদ্যই করে থাকে। খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো কোষ গঠনে সাহায্য করে। দেখো আমাদের দেহ বৃদ্ধি পায় কিভাবে? আমাদের কোষ আছে যেটা, কোষ বিভাজনের মাধ্যমে। তোমরা অবশ্যই 9-10-এ অবশ্য তোমাদের যে সাধারণ বিজ্ঞান ছিল ওটাই তো কিছু ধারণা দেওয়া ছিল যে আমরা বাড়ি কিভাবে, যে আমাদের কোষটা ভেঙে কোষ বিভাজনের মাধ্যমে আমাদের বৃদ্ধি সাধন হয়। কিছু কিছু কোষ তোমার নষ্ট হয়ে যায়, হ্যাঁ? এটা নির্দিষ্ট বয়স থাকে কোষের। তারপরে আবার কোষ বিভাজনের মাধ্যমে আমাদের কোষ বৃদ্ধি পায় এবং আমরাও বৃদ্ধি পাই। তো এখন খাদ্য আমাদের কি করে? খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলো আমাদের এই কোষ গঠনের সহায়তা করে। এখানে আমাদের যে ক্ষয়পূরণ আছে দেহের, এগুলো এই খাদ্যই করে থাকে, ক্ষয়পূরণ। তো এগুলো আমাদের দেহের গঠন ও দেহের ক্ষয়পূরণ। দেখো এটা গেল। নেক্সট কি আছে? তাপ ও শক্তি উৎপাদন। তাপ ও শক্তি উৎপাদন করে কিভাবে? দেখো তাপ ও শক্তি উৎপাদন। দেখো খাদ্য হতে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো দেহের কোষে পুড়ে তাপ শক্তি উৎপাদন করে। কি? এটা দেহের কোষে পুড়ে তাপ শক্তি উৎপাদন করে। এই কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে ফ্যাট জাতীয় খাদ্য থেকে আমরা তাপ ও শক্তি পেয়ে থাকি। আমরা কোন ধরনের খাদ্য থেকে কি তাপ শক্তি পেয়ে থাকি এটা আমাদের দেখতে হবে। দেখো কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য, এই তিনটি থেকে আমরা কি পেয়ে থাকি? তাপ শক্তি পেয়ে থাকি। এটা এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য যে
কোনটি কোনটি থেকে আমরা তাপ শক্তি নিচে তোমার এমসিকিউতে দিবে যে নিচের কোনগুলো থেকে আমরা তাপ শক্তি পেয়ে থাকি, তখন দিবে কার্বোহাইড্রেট, প্রোটিন, এখান থেকে যে কোনো একটা দিবে বা তিনটেই দিয়ে দিল আর বাকি তিনটে অপশন দিল, তখন তুমি বলবা যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার থেকে আমরা তাপ শক্তি পেয়ে থাকি। তো গেল এটা। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কি করে খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? দেখো, প্রোটিন, তারপর ভিটামিন, ধাতব লবণ, এই জাতীয় খাদ্য আমাদের কি করে? আমাদের দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এগুলো আমাদের দেহে কি করে? অ্যান্টিবডি, এই যে রোগ প্রতিরোধকারী যে অ্যান্টিবডিগুলো থাকে এগুলো তৈরিতে সাহায্য করে। কিন্তু অপরিমিত খাদ্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারে না। কিন্তু আমরা যদি অপরিমিত খাদ্য খাই, মানে যতটুকু আমাদের দেহের জন্য প্রয়োজন ততটুকু যদি না খাই, তাহলে এই অ্যান্টিবডিগুলো তৈরি করতে পারে না। দেখো, এদের অভাবে তখন কি হয়? দেহ সহজে রোগ জীবাণুদের আক্রান্ত হয় এবং মানুষ দুর্বল হয়ে পড়ে। যে কোনো রোগ দেখা দিতে পারে, সিরিয়াস ছোটোখাটো রোগ থেকে আবার বড় বড় রোগ হয়। তো এক্ষেত্রে আমাদের শরীরের জন্য যতটুকু তোমার দরকার, শরীরের জন্য যতটুকু খাবার দরকার, যতটুকু পুষ্টি উপাদান দরকার, প্রোটিন দরকার, আমরা ততটুকু নিব। ঠিক আছে? তো এর কম নিলে আমাদের এই অ্যান্টিবডি তৈরি হবে না, যার ফলে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে। তো এইগুলো আমাদের কি? তাপ শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এটি। এবার আছে দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ। এখন দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কিভাবে? দেখো, দেহের অভ্যন্তরে জৈব রাসায়নিক যে ক্রিয়া স্বাভাবিক রাখতে এনজাইম ও হরমোন সক্রিয় থাকা জরুরি। এই যে জৈব রাসায়নিক ক্রিয়া আমাদের শরীরের ভিতরে, এটা সক্রিয় রাখার জন্য কোনটি প্রয়োজন, কোনটি জরুরি? আমাদের এনজাইম এবং হরমোন সক্রিয় থাকা জরুরি। এনজাইম এবং হরমোন সক্রিয় থাকা জরুরি। দেখো, আর সেগুলোর গঠনে প্রোটিন ও ধাতব লবণ গুরুত্বপূর্ণ। আর এই এনজাইম এবং হরমোন সক্রিয় এগুলো গঠনের জন্য আমাদের কি প্রয়োজন? প্রোটিন এবং ধাতব লবণ। এটা হচ্ছে, এটা এমসিকিউর জন্য, এটাও আমার এমসিকিউর জন্য। এই এনজাইম এবং হরমোন গঠনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? এটা আমাদের হচ্ছে প্রোটিন ও ধাতব লবণ। তারপর দেখো, এছাড়া বিপাকের কাজের জন্য তোমার পুষ্টি উপাদানের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তোমার ভূমিকা পালন করে। কিসের জন্য? বিপাকের জন্য। বিপাকীয় যে কাজ আমাদের শরীরে করে থাকে, এটার জন্য পুষ্টি উপাদানগুলো কি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিপাকের কাজ জন্য পুষ্টি উপাদান। এটাও তোমার বিপাকের কাজ জন্য কোন উপাদানগুলো গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে পুষ্টি উপাদান। তো এটা তোমার এমসিকিউ। ঠিক আছে? তো এইগুলো আমাদের দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ। তারপর দেখো, এটুকু বুঝতে পারছো কিনা? খাদ্য সম্পর্কে যেটা বললাম যে খাদ্যের প্রয়োজনীয়তা, এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো দ্রুত। আচ্ছা আচ্ছা, তো এইটুকু বুঝতে পারছো কিনা? ক্লিয়ার থাকলে ক্লিয়ার বলো, যদি কোনো সমস্যা না থাকে বলো ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট ইয়াতে যাব, স্লাইডে যাব। আচ্ছা, যদি কেউ নোট করে থাকো তাহলে আমাকে বলবা, আমি তোমাদের জন্য একটু এক্সট্রা টাইম দিব। কেউ নোট করে থাকলে বলো যে আমি নোট করতেছি, একটু টাইম লাগবে। ওকে, ক্লিয়ার। ও আচ্ছা আপু, তোমার বইয়ে হচ্ছে সেকেন্ড পার্টের 8 চ্যাপ্টার, আপনি 7 চ্যাপ্টার পড়াচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, তুমি নিশাদ অনুষ্কা, যেটা তুমি যে নোট করছো, এটা তোমার কিছু বাকি আছে উপরে? আর কিছু দেখানো লাগবে আর একবার বলো। হ্যাঁ হ্যাঁ, নোট করে রাখতে পারো। আমি তো একদম মেইন পয়েন্টগুলো যেগুলো তোমার পরীক্ষায় আসবে এগুলো নিয়ে আসছি, একদম মেইন বেসিক যেটা। ঠিক আছে? একদম নিট যেটা। এখন ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নোট করে করে পড়ো, ভালো হবে তোমাদের, দেখবা। এরপর আছে খাদ্য ও পুষ্টির মধ্যে সম্পর্ক। যে খাদ্য এবং পুষ্টির মধ্যে কি সম্পর্ক, এটা আমরা এখন দেখব। দেখো, এই তিনটা করে রাখবা। হ্যাঁ, এই খাদ্য পুষ্টির যে সম্পর্কটা, এটা তোমার ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, ক্ষতে দিয়ে দিতে পারে।
সৃজনশীলের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ যে খাদ্য ও পুষ্টির সম্পর্ক ব্যাখ্যা করো। হ্যাঁ, 2 মার্কের জন্য এটা দিয়ে দিবে। তো এই 3টাই তোমরা নোট করে রাখবা যে খাদ্য ও পুষ্টির সম্পর্ক কি কি। তো যারা নোট করতেছো তারা এটা দেখো, খাদ্যের প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, 3 পয়েন্ট, এই 3টা পয়েন্ট একদম লিখে রাখবা। পরীক্ষা যদি আসে খ নাম্বারে একদম এই 3টা লাইনে তুমি লিখে দিবা, একদম ফুল মার্কস, তোমাকে 2 দিতে বাধ্য। তো দেখো প্রথমে কি আছে, দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি আমরা খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি। পুষ্টি কোথায় থাকে? পুষ্টি থাকে খাদ্যের মাধ্যমে, খাদ্যের ভিতরে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন খাদ্যের মধ্যে দিয়ে আমরা পুষ্টি গ্রহণ করে থাকি। খাদ্য যেহেতু তোমার পুষ্টি যেহেতু তোমাদের খাদ্যের ভিতরেই থাকে। তো দেখো, পুষ্টি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রহণকৃত খাদ্য পরিপাক ও শোষিত তাপ শক্তি যোগায়। কি করে? তোমার গ্রহণকৃত যে খাদ্য পরিপাক, এটা আমাদের শোষিত তাপ শক্তি যে যোগায়, এটা যোগায়। তারপর শরীরের বৃদ্ধি সাধন করে, তারপর ক্ষয়পূরণ এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কি করে? সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। তাহলে আমার 2 নম্বরে কি গেল? পুষ্টি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রহণকৃত খাদ্য পরিপাক ও শোষিত হয়ে তাপ শক্তি যোগায়, তারপর শরীর বৃদ্ধি সাধন করে, ক্ষয়পূরণ করে, সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। তো পুষ্টিতে আমরা সামগ্রিকভাবে কি বুঝলাম? আমরা যে খাদ্য গ্রহণ করি, গ্রহণ করার পর এটা বিপাকীয় কাজ লাগে, তারপর আমাদের শরীরের ক্ষয়পূরণ করবে, বৃদ্ধি সাধন করবে। তো এটা কিভাবে করবে? এটা করে পুষ্টির সাহায্যে। এই খাদ্যগুলো এই সব কাজগুলো করে পুষ্টির মাধ্যমে। পুষ্টি এই কাজগুলো করতে সাহায্য করে। এটা হলো আমাদের 2 নাম্বার। 3 নম্বরে কি আছে? দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনায় প্রয়োজন পুষ্টি, আর তা সরবরাহ করে খাদ্য। কি করে? তা সরবরাহ করে খাদ্য। তাহলে দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনায় প্রয়োজন কিসের? আমাদের পুষ্টি। এটা এমসিকিউর জন্য, এমসিকিউ, যে দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনায় কিসের প্রয়োজন? পুষ্টির প্রয়োজন। আর এই পুষ্টি সরবরাহ করে কি? খাদ্য। এটাও এমসিকিউ। তোমার পুষ্টি সরবরাহ করে কি? খাদ্য। এমসিকিউ, ঠিক আছে? তো এটা লেখা হয়েছে কিনা বলো, যারা নোট করতেছো। আচ্ছা, সৃজনশীল আসলে বুঝি না, তোমার প্রবলেম হয়, বোঝার কোনো কিছু নাই। এখানে আমি যতটুকু পড়াবো বলে দিব যে এখান থেকে এমসিকিউ এইভাবে আসবে, সিকিউ এইভাবে আসবে, ক নাম্বার এইভাবে আসবে, খ নাম্বার যেভাবে আসবে, গ ঘ যেভাবেই আসবে আমি বলে দিব। যেমন এটা দেখো, এটা তোমার খ নাম্বারের জন্য আসতে পারে, ঠিক আছে? তো খ নাম্বার যদি আসে, তুমি তখন এই যে এই 3টা যে আমার পয়েন্ট আছে, এই 3টা মুখস্থ করে রাখবা, নোট করে রাখো। এই 3টা লিখে দিলেই বাস, আর কিছুর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, নোট করো। দেখতে পারতেছো? রোকসানা পারবিন, ঠিক আছে, নোট করতেছে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ হচ্ছে কি, এটা আইরা মজুমদার, হানিয়া। হ্যাঁ, পিডিএফ কি দেয়া থাকবে কিনা? হ্যাঁ, পিডিএফ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নিশাদ বলছে একটু ওয়েট করেন। আচ্ছা, ওয়েট করতেছি, তোমরা হলে বলবা যে হয়ে গেছে। আপু যারা নোট করতেছো, নোট করা হয়ে গেলে বলবা যে নোট হয়ে গেছে। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো। আচ্ছা, এই ইমা ইসলাম আপু একটু সময় দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, সময় দিচ্ছি। পিডিএফ তোমাদের গ্রুপে বলে দেওয়া হবে। গ্রুপে যদি কোনো সমস্যা থাকে গ্রুপে বলো যে নোট পাচ্ছি না বা নোট কিভাবে পাবো। গ্রুপে বললেই, তোমার মিশন টেস্ট প্লাস যে গ্রুপ আছে ওখানে বলে তোমাকে সব কিছু বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, শেষ, নোট হয়ে গেছে। তো এখন দেখবো পরে। তো এখানে আরও 3টা আছে খাদ্য পুষ্টির সম্পর্ক। তো এই 3টা দেখবো। তোমরা 3টা লিখলেও হবে, আবার 6টা যদি লেখো, বেশি লিখতে চাও, কিন্তু তোমাদের তো টাইম থাকে না বেশি লেখার জন্য। তোমাদের 7টা সৃজনশীল লিখতে হয়, 4টা করে এক একটায়। তো এই জন্য আমি বলছি যে প্রথম 3টা দিলেও যথেষ্ট, ঠিক আছে? 3টা যদি একদম সুন্দরভাবে দিতে পারো, বাস, আর কোনো কিছু দরকার নেই। বাট তারপরও আমরা এগুলা দেখবো যে এখানে কি বলছে। দেখো, দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি আমরা খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি। পুষ্টি এমন একটি প্রক্রিয়া,
কি পুষ্টি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রহণকৃত যে খাদ্য এটা পরিপাক ও শোষিত হয়। এটা তো একটা ডাবল কম্পিউটার অপারেটর সমস্যা হয়েছে। হ্যাঁ, একটা স্লাইডে একটু দুইবার গেছে, সমস্যা নেই, এটা স্কিপ। এবার তোমরা তো অনেকে বলছো যে ক্লিয়ার। হ্যাঁ, এখন কেমন ক্লিয়ার করছো তোমরা, কেমন বুঝতে পারছো দেখবো। তোমাদের হচ্ছে এখন আমি এমসিকিউ দিব এই পার্ট 1-এর উপরে, 2-3টা এমসিকিউ দিব, তোমরা অ্যান্সার করবা দ্রুত। দেখো, কোন পুষ্টি উপাদান দেহের গঠন ও বৃদ্ধি সাধনে প্রধান ভূমিকা রাখে? কোন পুষ্টি উপাদান দেহের গঠন ও বৃদ্ধি সাধনে প্রধান ভূমিকা রাখে? ভিটামিন, প্রোটিন, পানি, ফ্যাট? বলো বলো বলো, দ্রুত বলো। ভিটামিন, প্রোটিন, তারপরে পানি, ফ্যাট, কোনটি আমাদের কি দেহের গঠন ও বৃদ্ধি সাধনে প্রধান ভূমিকা রাখে? বলো। একে ক ভিটামিন, এটা ইমা বলছে হচ্ছে ক, আরিবা আদনান বলছে খ, নিশাদ অনুষ্কা বলছে খ, তারপরে হচ্ছে MST এটা কি সন্ধ্যা বলছে খ, হানিয়া বলছে খ, নাবিল খ। ভিটামিন এটা হচ্ছে কি নাজিয়া আফরিন, রোকসানা পারভিন 2। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তর দেখবো, দেখি কারটা হয়। এটা হচ্ছে প্রোটিন। যারা প্রোটিন বলছো, যারা খ বলছো, তাদের উত্তর সঠিক। আর কে যেন একটা বললা, ক বললা, দেখি। এই যে এমা ইসলাম ক, এটা কিন্তু ঠিক না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর খ হবে। তারপরে এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব, দ্রুত অ্যান্সার করবা। দেখো, কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে? বলো, কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, শুধুমাত্র ভিটামিন, পানি না ক্যালসিয়াম? দ্রুত দ্রুত। আর ক খ দিও না, 1-এ ক 2-এ খ, নাহলে বোঝা যায় না যে কোনটার অ্যান্সার তুমি দিচ্ছ। ঠিক আছে, নিশা তনুষ্কা বলছে 2-এ এ। আচ্ছা, নাবিল হোসেন বলছে ক, নিশাদ অনুষ্কা এ। আচ্ছা, লামিয়া হোসেন এ, আদিব আদনান নুভা এ, মৌসুমা জান্নাত এ, তারপরে হানিয়া বলছে এ, ইমা বলছে ক। আচ্ছা ঠিক আছে, এটা সঠিক উত্তর। যারা ক বলছো তাদেরটা সঠিক, যারা ক বলছো তাদেরটা সঠিক। তো 2 নম্বরে আমাদের কি হবে? ক, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। তো গেল। এখন নেক্সট দেখো, 3 নম্বরে, রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরিতে কোন পুষ্টি আমাদের বেশি সাহায্য করে? কোন পুষ্টি আমাদের বেশি সাহায্য করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, পানি, তেল, কোনটি? কার্বোহাইড্রেট, প্রোটিন, পানি না তেল, কোনটি? তিনে কোনটা হবে বলো? লামিয়া হোসেন 3-এ খ। আচ্ছা, তাসমিয়া ফারিয়া আপু, আমার নাম বলেন না কেন? ওই মিস হয়ে যায় 2-একটা, সবার নাম তো বলা সম্ভব না। আচ্ছা, তোমার নাম বলবো, সমস্যা নেই। তাসমিন ফারিয়া, ঠিক আছে। লামিয়া হোসেন খ, ইমা ইসলাম ক, তারপরে রোকসানা পারভিন খ, সাবিল আহমেদ আমার ক্লাস নাও। তোর ক্লাস নিব মানে কি? অফলাইনে থাকলে ভালো ক্লাসে নিতাম। ক্লাস কাকে বলে দেখাই দিতাম। ক্লাস নেওয়া কাকে বলে? বলছি না, পড়াশোনা ব্যতীত কোনো ফালতু কমেন্ট হবে না। আবার কমেন্ট করতেছে আমার ক্লাস নাও। আচ্ছা, 3-এ খ, অনেকেই বলছে 3-এ খ। তাহলে আমাদের কি হবে? এটা উত্তর 3-এ খ। অধিকাংশ আমাদের দিচ্ছে 3-এ খ। তোমাদের উত্তর সঠিক। 3-এ কি? 3-এ আমাদের প্রোটিন উত্তর। ঠিক আছে, 3-এ আমাদের খ, প্রোটিন। আমাদের অ্যান্টিবডি তৈরিতে প্রোটিন সাহায্য করে। দেখো, পুষ্টি কি করে? 4-এ কি আছে আমাদের? পুষ্টি কি করে? 4-এটা দ্রুত দাও। শুধু দেহ মোটা করে, খাদ্য হজম না করে শক্তি দেয়, খাদ্যকে পরিপাক শোষণের মাধ্যমে তাপ শক্তি বৃদ্ধি সাধন করে, নাকি দেহ ঠান্ডা রাখে? দ্রুত। 4-এ কি হবে? পুষ্টি কি করে? নিশা অনুষ্কা বলছে 4-এ সি, খাদ্যকে পরিপাক ও শোষণের মাধ্যমে তাপ শক্তি বৃদ্ধি সাধন করে। আচ্ছা, লামিয়া হোসেন গ, তারপর এমা ইসলাম গ, ইয়াসমিন সাথী, সুরাইয়া ইয়াসমিন সাথী গ, মাসুমা জান্নাত গ,
আদিবা, আদনান, নুভা। গ মারিয়া শেখ। গ কাঠগোলাপ প্রেমিকা। গ আকাশ জুড়ে মেঘ। গ আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার কি হবে আমাদের? গই হবে। খাদ্যকে পরিপাক শোষণের মাধ্যমে তাপ শক্তি বৃদ্ধি সাধন করে, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো এটা তোমাদের ধন্যবাদ, তোমরা অনেক ভালো অ্যান্সার করছো, সবাই অধিকাংশই তোমরা একদম সঠিক অ্যান্সার দিয়েছো। তো এখন আমরা পার্ট টুতে চলে যাব। যারা নোট করতেছো তারা রেডি হয়ে যাও, কারণ আমাদের কিন্তু এই অধ্যায়টা অনেক বড় এবং তুলনামূলক অন্য অধ্যায়গুলোর থেকেই কঠিন। তো তোমাদের আমি একটু একদম ক্লিয়ারভাবে সব কিছু বুঝাই দিতে চাচ্ছি, যে প্রতি পার্ট প্রতি তোমাদের কিছু তোমার এমসিকিউ দিয়ে টেস্ট নিব যে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তো তোমরা যারা নোট করতেছো তারা রেডি হও। দেখো পার্ট 2 আমাদের কি আছে? পার্ট 2 আমাদের আছে খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব। খাদ্য ও পুষ্টি শিক্ষার কি গুরুত্ব, এটা আমরা কেন পড়বো বা এটা গুরুত্বপূর্ণ কেন আমাদের জন্য, এটা এখন দেখব। দেখো, পুষ্টি শিক্ষায় কয়েকটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেগুলো কি কি? প্রথমে কি কি? অপুষ্টির মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো। যে অপুষ্টি কি এই সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। হ্যাঁ, যেমন ভিটামিন এ এর অভাবে আমাদের কি হয়? অন্ধত্ব। আয়োডিনের অভাবে হয় গলগণ্ড। হ্যাঁ, আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড। এখানে কিন্তু দুইটা এমসিকিউ। প্রথমটা কি? ভিটামিন এ এর অভাবে কি হয়? অন্ধত্ব, এটা একটা এমসিকিউ। তারপরে আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড, এটা একটা এমসিকিউ। এটা একটা এমসিকিউ, ঠিক আছে? তো দেখো, তারপর কি দ্বিতীয়তে কি আছে আমাদের? সাধারণ প্রচলিত খাদ্যাভ্যাস হতে পুষ্টিকর খাদ্য নির্বাচন, স্বল্প মূল্যে তোমার শাকসবজি, তারপর ডাল জাতীয় খাদ্য সংমিশ্রণে পুষ্টিকর খাদ্য তৈরির কৌশল, এগুলো আমাদের শেখায়। দেখুন, সব খাদ্যে কিন্তু সব ধরনের পুষ্টি উপাদান থাকে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি সকালবেলা ভাত খাই, আলু খাই, আলু সিদ্ধ খাই, আলু ভাজি খাই, তাহলে কি হলো? সব কিন্তু শর্করাই হলো। এখন আমাদের দেহের জন্য যতটুকু খাদ্যের যতটুকু পুষ্টি উপাদান, যে ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন, সেটা কিন্তু আমাদের দেহে আসলো না, কারণ আমরা কিন্তু শুধু শর্করাই খাইলাম। তো এই ক্ষেত্রে এই তোমরা যদি খাদ্য পুষ্টি উপাদানগুলো শিক্ষা যেগুলো আছে, এগুলো যদি সঠিকভাবে জানো, তাহলে তোমরা নির্বাচন করতে পারবে কোন খাদ্যটা কখন কতটুকু খেতে হবে। তো এই জন্য আমাদের খাদ্য শিক্ষার গুরুত্ব অনেক। দেখো, তারপরে মা শিশু স্বাস্থ্য, তারপরে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো। যেমন শিশুর জন্য তোমার পুষ্টিকর পরিপূরক খাদ্যের গুরুত্ব, ছোট একটা শিশুর জন্য কতটুকু খাদ্য এবং কি জাতীয় খাদ্য, হ্যাঁ, যেখান থেকে সে সম্পূর্ণ পুষ্টিটা পায়, এটা সম্পর্কে আমাদের ধারণা বাড়ানো যাবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে জীবাণুমুক্ত পরিবেশের খাদ্য পরিবেশন করায় গুরুত্ব উপলব্ধি করানো, এটাই হচ্ছে আমাদের খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব। তো এইটুকু বুঝতে পারছো কিনা? আর যারা নোট করতেছো বলবে কিন্তু নোট হয়েছে কিনা। তাসমিন, ফারিয়া, আমার সবগুলো ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার, নিশাদ, অনুষ্কা, সবারই সবগুলো ঠিক হয়েছে। ফজলে হাসান রাব্বি ম্যাম কি করতেছেন? আমি এগুলো স্যারের মোড়ে পান বেচতেছি। আচ্ছা নিশাদ, তারপর ফারিয়া, কে কে যেন নোট করতেছো, নোট হয়েছে কিনা বলো। আচ্ছা, প্রাইভেট আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা স্ক্রিনশটও রাখতে পারো, পরে নোট করতে পারো, অনেক টাইম লাগবে। স্ক্রিনশট নিয়ে নাও একটা চাইলে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাব। হ্যাঁ, এবার দেখবো আমরা পুষ্টিকর খাদ্য কি। পুষ্টিকর খাদ্য দেখি, পুষ্টিকর খাদ্য কি আসলে? পুষ্টিকর খাদ্য হচ্ছে ওই সকল খাদ্য যাতে দেহের প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে। এটা আমার কয়ের জন্য, তোমরা তোমার সিকিউর কয়ের জন্য রাখবা এই সংজ্ঞাটা। পুষ্টিকর খাদ্য কি? তোমার কোশ্চেন আসবে যে পুষ্টিকর খাদ্য কি, এটা তোমার কোশ্চেন দিতে পারে। তখন কি লিখবা?
যে পুষ্টিকর খাদ্য হচ্ছে ওই সকল খাদ্য যাতে দেহের জন্য প্রয়োজনীয় সকল প্রকার যে পুষ্টি উপাদান সেটা সঠিক পরিমাণে থাকে, সেটিকে আমরা বলবো পুষ্টিকর খাদ্য। দেখো এটা নোট করে রাখো যে পুষ্টিকর খাদ্যের সংজ্ঞা, পুষ্টিকর খাদ্য কি। তারপর দেখো এই উপাদানগুলোর মধ্যে শর্করা, তারপরে স্নেহ, প্রোটিন, এগুলো দেহের শক্তি উৎপাদন করে নতুন কোষ তোমার গঠন করে, নতুন কোষ গঠন করে, তারপরে বৃদ্ধি সাধন করে এবং কর্মক্ষমতা রাখে। কি করে? নতুন কোষ গঠন করে, তারপরে বৃদ্ধি সাধন করে দেহের, তারপরে কর্মক্ষমতা রাখে। এগুলো হচ্ছে পুষ্টিকর খাদ্যের বৈশিষ্ট্য বা কাজ বলতে পারো। তো এখানে পেলাম কি পুষ্টিকর খাদ্য কাকে বলে এবং এটি কী কাজ। এটি কী কাজ? এটা হচ্ছে আমাদের নতুন কোষ গঠন করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে বা আমাদের কর্মক্ষম রাখে। এটা হচ্ছে আমাদের পুষ্টিকর খাদ্য। তোমরা দ্রুত নোট করে ফেলো। আচ্ছা জামিয়া জান্নাত, দ্রুত করো, নোট করো। এখন একজন বলতেছে যে কি নাসরিন নাহার, ছেলে মানুষও কি গার্হস্থ্য পড়ে নাকি? তাহলে তুমি কি গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষার্থী? তুমি কি গার্হস্থ্য বিজ্ঞান আছে তোমার সাবজেক্টটা? তোমার যদি গার্হস্থ্য বিজ্ঞান থাকে, তুমি যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অধ্যায়গুলো খুলে দেখো, তাহলে তো তোমার এই কথা বলার কথা না। তুমি তো তাহলে গার্হস্থ্য বিজ্ঞান জীবনের বই খুলেও দেখো নাই যে ছেলে গার্হস্থ্য বিজ্ঞানের পাঠের বিষয়গুলো কি কি আছে, কোন অধ্যায়ে কি আছে। এগুলো যদি জানতে তাহলে তুমি কোশ্চেন করতো না, ঠিক আছে? আর তোমাদের বলছি যে পড়াশোনা ব্যতীত অন্য কোনো এখানে ইয়া না করতে, না কিন্তু গ্রুপ থেকে রিমুভ দিয়ে দেবো একদম, ঠিক আছে? ক্লাসে যারা নিয়মিত ক্লাস করে একদম নোট করতেছে তাদের ডিস্টার্ব করবা না। যদি পারো বুঝছি ক্লিয়ার, আর যদি প্রশ্ন থেকে প্রশ্ন করবা, এছাড়া কোনো বাজে বাজে কমেন্ট এখানে করবা না। তারপর দেখো সুস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা। সুস্বাস্থ্য রক্ষায় আমাদের পুষ্টিকর খাদ্যের কি কি প্রয়োজনীয়তা এটা আমরা দেখবো এখন। দেখো শরীর গঠন, তারপর বৃদ্ধি, ক্ষয়পূরণ, তারপর রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজন, শারীরিক শক্তির জন্য, তারপর কর্মক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন। তারপর আবার কেন জীবনচক্রের অতি গুরুত্বপূর্ণ সময়, যেমন শিশুকাল, শৈশবকাল, কৈশোর, গর্ভাবস্থা এবং স্তন্যকালে বিশেষ তোমার প্রয়োজনে পরিমিত ও নিরাপদ খাদ্য গ্রহণ প্রয়োজন। এখান থেকে তোমার দিয়ে দিবে যে কখন আমাদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন বেশি, শিশুকাল, তারপর শৈশবকাল, কিশোর অবস্থায়, গর্ভাবস্থায়। তো এই সময় এটা তোমার এই অপশানগুলো দিয়ে যে মানে কখন কখন আমাদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বেশি, তখন এই পয়েন্টগুলো দিয়ে দিবে। এখান থেকে যেই পয়েন্টটা দিবে সেটা অ্যান্সার করবা। তো এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য, যে জীবনচক্রের অতি গুরুত্বপূর্ণ সময় যেমন শিশুকাল, শৈশবকাল, কৈশোর এবং গর্ভাবস্থার সময়ে আমাদের পরিমিত এবং নিয়মিত খাদ্যের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, ঠিক আছে? তো এটুকু তোমরা একদম 3টা লিখে রাখো। তারপর দেখো এখানে আমরা কয়েকটা কি দেখব, এমসিকিউ দেখব। আচ্ছা এমা ইসলাম বলছে যে তোমার আপু অধ্যায়গুলো সিরিয়ালভাবে যদি করাতো ভালো হতো। আমিও সেটাই ভাবছিলাম যে সিরিয়ালগতভাবে যদি করাতাম ভালো হতো, কিন্তু যখন আমি প্রথম ক্লাসটা নেই তখন তোমাদের মধ্যে অনেকে বলছে যে এগুলো তো সহজ অধ্যায়, এগুলো তো পারবো। হ্যাঁ, একজন এক এক কথা বললে তো হবে না। তো পারবো আমাদের খ বিভাগের ক্লাসগুলো করান নবম অধ্যায় যে খাদ্য পুষ্টি উপাদান, ওগুলো পারি না, ওগুলো কঠিন। ওই জন্য আমি প্রথম ক্লাসটা নিয়ে এই নবম ক্লাসটা নিলাম, ঠিক আছে? তো আমি নিজের ইচ্ছা নিয়ে আমি যদি নিতাম তাহলে প্রথম থেকে একদম নিয়ে আসতাম, ঠিক আছে? তারপর দেখো কি আছে, ভিটামিন এর অভাবে কি সমস্যা দেখা দেয় বলো? ভিটামিন এর অভাবে কি সমস্যা দেখা দেয়? উত্তর এখানে দেয়াই আছে, এটা ঠিক করতে পারে নাই কম্পিউটার অপারেটর, সময় ছিল না মনে হয়।
আচ্ছা একে কি হবে বলো? একে ভিটামিন এ এর অভাবে কোন সমস্যা দেখা দেয়? রক্ত স্বল্পতা, অন্ধত্ব, গলগণ্ড না ডায়রিয়া? একে কি হবে আমাদের? একে গ হবে, অন্ধত্ব। ভিটামিন এ এর অভাবে কি হয়? অন্ধত্ব। তারপর 2 নম্বরে কি আছে? পুষ্টিকর খাদ্যের প্রধান বৈশিষ্ট্য কি কি? পুষ্টিকর খাদ্যের প্রধান বৈশিষ্ট্য কি কি? শুধু বেশি ক্যালোরি থাকে, দেহের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে, দাম বেশি হয়, না কেবল শর্করা থাকে? কোনটা? দুইয়ে কোনটা হবে বলো? দুইয়ে বলছে নিশাত অনুষ্কা বি, আয়েশা সিদ্দিক প্রিয়া বি, লামিয়া আসলাম বি, ঠিক আছে, নিশাত অনুষ্কা বি, তারপরে লামিয়া হোসেন বি, ঠিক আছে, বাঁধন বলছে দুইয়ে ঘ। আচ্ছা জামিয়া জান্নাত হয়তো মিস করে গেছি। এমা ইসলাম দুইয়ে খ। হ্যাঁ দুইয়ে কি হবে? দুইয়ে হবে খ, দেহের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে। তো যারা তোমরা খ বলছো তাদেরটি সঠিক হয়েছে। তো এখন যাব আমরা মেইন জায়গায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, পার্ট 3। হ্যাঁ, যারা নোট করতেছো তারা এখন কিন্তু নোট করে রাখো। পার্ট 3-এ কি আছে? পার্ট 3-এ আছে আমাদের খাদ্য উপাদানগুলোর শ্রেণীবিভাগ, তারপরে কি আছে? উৎস, তারপরে আছে কাজ, অভাবজনিত অবস্থা, প্রতিকার। অভাব 3 খুবই কিন্তু ইম্পর্টেন্ট, পার্ট 3। দেখো প্রথমে আমরা কি দেখব? খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। এখন খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান কি, এটা তো আগে জানতে হবে। বর্ণনার আগে খাদ্য উপাদান এবং পুষ্টি উপাদানগুলো কি কি, বা এটা বলতে আমরা কি বুঝাইছি এখানে, এটা আগে জানতে হবে। তো যারা ক্লাসে করতেছো তারা নোট করো। দেখো খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান কি হচ্ছে? খাদ্যে অবস্থিত জৈব রাসায়নিক উপাদান যা ওই খাদ্যের গুণাগুণের জন্য দায়ী, সেগুলোকে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান বলে। এটা কয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান বলতে আমরা কি বুঝি? খাদ্যে অবস্থিত জৈব রাসায়নিক উপাদান যা ওই খাদ্যের গুণাগুণের জন্য দায়ী, সেগুলোকে আমরা খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান বলবো। ক্লিয়ার? যে খাদ্য উপাদান কি কি, যেগুলো আমাদের জৈব রাসায়নিক উপাদানগুলো খাদ্যের গুণাগুণের জন্য দায়ী থাকে, সেগুলোই আমরা খাদ্য উপাদান ও পুষ্টি উপাদান বলবো। দ্রুত লেখো, 2 লাইনের একটা সংজ্ঞা, দ্রুত লিখে ফেলো। এই নিশাদ অনুষ্কা কই, তোমার নোট হয়েছে? নোট হইলে বলবা যে হয়েছে আপু, নেক্সট স্লাইডে যান। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে গেলাম। দেখো এবার আছে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগে কি কি আছে দেখো। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী কি? আমাদের রাসায়নিক প্রকৃতি অনুযায়ী সকল খাদ্য উপাদানকে 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 6 ভাগে ভাগ করা যায়। তো রাসায়নিক প্রকৃতি অনুযায়ী 6 ভাগে, এটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী সকল খাদ্য উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। এখন 6 ভাগটা কি কি? 6 ভাগটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা। দ্বিতীয়ত আছে প্রোটিন বা আমিষ। তারপরে তৃতীয়ত আছে স্নেহ বা চর্বি। তারপর আছে ভিটামিন বা খাদ্যপ্রাণ। তারপর আছে খনিজ লবণ এবং পানি। এই 6টা হচ্ছে আমাদের রাসায়নিক প্রকৃতি অনুযায়ী আমাদের খাদ্যের উপাদান। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী আমাদের খাদ্যের উপাদান কয়টি বলো? বলো বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আবার বলতেছো, আবার কিছু বলবে যে কঠিন অধ্যায়গুলো পড়ান, সমস্যা নেই। পরবর্তী ক্লাস থেকে আবার সিরিয়াল অনুযায়ী পড়াবো। প্রথম অধ্যায় পড়াইছি ওইদিকে, তো প্রথম অধ্যায়ের পরে এরপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এইভাবে পড়াবো, সমস্যা নেই। সমস্যা নেই। এমা সমস্যা নাই, সিরিয়াল অনুযায়ী পড়াবো। তারপর দেখো এটা 6টি। আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখবা যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, কোন প্রকৃতি অনুযায়ী অনেকভাবে কিন্তু ভাগ করছে। এখন কোন অনুযায়ী 6টা, কোন অনুযায়ী 2টা, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রকৃতি অনুযায়ী 6টা। এই 6টা এবং 6টার নাম, এটা আমরা মনে রাখবো। এবার আছে তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে। কি? তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায়? তোমার
তিন ভাগে ভাগ করা যায়। মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর হাতে লাগার জন্য সরি, হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং 3 আছে পানি। এই 3টা, হ্যাঁ। তাহলে তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে কয়টি? এই যে 3টি, ঠিক আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পানি, ঠিক আছে। রাসায়নিক তোমার এটা কি বলছে? তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে কয় প্রকার বলো? বলো তাপ শক্তি তোমার উৎপাদনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়? আচ্ছা ঠিক আছে, সরতেছি, সমস্যা নেই। আচ্ছা, আজান দিয়েছে, আজানের জন্য একটু 5 মিনিট ব্রেক। নিশাদ অনুষ্কা বলছে 3 প্রকার, রোকসানা পারভিন 3 প্রকার, এটা লিখে রাখো, হ্যাঁ। যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পানি, এগুলাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টকে আবার কয়েক ভাগে ভাগ করছে, ওটা আমরা পরে আলোচনা করব। আগে এটা মনে রাখবো যে তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। লামিয়া হোসেন বলছে 3 প্রকার, রোকসানা পারভিন 3 প্রকার, সন্ধ্যা বলছে 3 ভাগে, ইমা ইসলাম বলছে তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আকাশ জুড়ে মেঘ 3 ভাগে, জামিয়া জান্নাত 3, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা 3 ভাগে পেলাম। এখন আছে আমাদের প্রথমে আমাদের আলোচ্য বিষয় আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আমরা প্রথমে পড়ব ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। আজানটা শেষ হলে আমরা আবার পড়াশোনা শুরু করব। তোমরা আপাতত দেখো সমস্যা আছে কিনা কোনো এখানে। আচ্ছা, আয়েরা মজুমদার, হানিয়া আপু, ওই স্লাইডগুলো দেন একটু, 5 মিনিট ব্রেক। কোনগুলা দিব বলো? আয়েশা সিদ্দিক সুন্দরভাবে লিখে দিছে, সমস্যা নেই। আচ্ছা, তোমার এটা কি? হানিয়া বলো, হানিয়া কোন স্লাইডগুলো দেখাবো? বলো। বলো, আগের স্লাইডে যদি কারো দরকার হয় তাহলে দেখাইতেছি, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। তো এটা লেখা তো মনে হয় শেষ হয়েছে। দেখো, এখানে আছে শ্রেণী বিভাগ। তুমি যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে রাখতে পারো, পরে তুমি রিল্যাক্সে নোট করবে, হ্যাঁ। এটা হচ্ছে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগে যে 6টা, রাসায়নিকভাবে 6টা, ঠিক আছে। স্ক্রিনশট নাও হানিয়া। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী বিভাগ। আচ্ছা, প্রথম থেকে দেখাচ্ছি আবার। দেখো, এটা হচ্ছে খাদ্যের প্রয়োজনীয়তা। তোমরা খুব দ্রুত, আচ্ছা, নামাজ পড়ে আসো, সমস্যা নেই, 5 মিনিটে নামাজ পড়ে আসো। আর আমি এই স্লাইডগুলো দেখাচ্ছি, যারা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে রাখো। এটা হচ্ছে খাদ্যের প্রয়োজনীয়তা। প্রথমে আছে খাদ্যের প্রয়োজনীয়তা, 5 সেকেন্ড টাইম, ঠিক আছে। তারপরে আছে তাপ শক্তি উৎপাদন, যেটা নেক্সট স্লাইড। আবার স্ক্রিনশট নাও দ্রুত। আচ্ছা নুবা, আচ্ছা 5 মিনিট ব্রেক দিছি, সমস্যা নাই, তুমি যাও। ওকে, এটা শেষ। তারপরে এটা দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ, শেষ এটা। আচ্ছা ঠিক আছে। তারপরে আছে খাদ্যের ও পুষ্টি সম্পর্ক,
খাদ্য ও পুষ্টি সম্পর্কে স্ক্রিনশট নাও দ্রুত। শেষ, দ্রুত স্ক্রিনশট নাও। ওকে, নেক্সট। এবার আছে এমসিকিউ। এমসিকিউগুলো বাদ দিই। এমসিকিউ এখন আছে পার্ট 2, খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব। খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব, এটা দ্রুত নাও স্ক্রিনশট। শেষ হলে শেষ বলবা, হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপরে নেক্সট। এখন পুষ্টিকর খাদ্য কি সংজ্ঞা, এটা নাও দ্রুত। ঠিক আছে, পুষ্টিকর খাদ্যর পরে এবার সুস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা। এটা শেষ। এবার এটা তোমার এমসিকিউ। এবার পার্ট 3, খাদ্য উপাদান ও পুষ্টি উপাদান, এই যে সংজ্ঞাগুলো আছে। হ্যাঁ, পার্ট 3 স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা, আকাশ জুড়ে মেঘ আগে স্ক্রিনশট দিয়ে রাখছি, নোট করব। আচ্ছা, তোমাদের আমি এবার পরবর্তী সব স্লাইডে একটু আমি সাইডে সরে যাবো যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? দেখো, এটা গেল। এরপর আছে শ্রেণী বিভাগ, এই যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ, দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, এরপর আছে তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে। এইটা এই পর্যন্ত আসছি আমরা, না? ওকে, আমরা এই পর্যন্ত আসছি যে তাপ শক্তি উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পানি। এ পর্যন্ত আসছি। তো আমি তো নামাজের ব্রেক দিয়েছি হচ্ছে 5 মিনিট, আর 5 মিনিট আর 2 মিনিট আছে। দেখি ওরা আসুক, তারপরে আবার শুরু করে দিব। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামাজ পড়ে আসার সমস্যা নেই। আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, প্রথমে আছে কি আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আমাদের কি আছে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টকে আবার 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ, এটা হচ্ছে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা, এটার 3 ভাগ। ঠিক আছে? তো এটা আমরা মনে রাখবো যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভিতরে কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ। এটা মনে রাখবো আমরা যে স্নেহ কোন খাদ্য উপাদানের উপর তোমার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তো এই 3টা আমরা মনে রাখবো যে ম্যাক্রোনিউট্রিয়েন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ। বাস এইটুকুই। তারপরে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট। কি আছে? 2 নম্বরে আছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টে কি আছে? ভিটামিন এবং খনিজ লবণ, এই দুইটা। ঠিক আছে? এই মাইক্রোনিউট্রিয়েন্টকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। এটা হচ্ছে ভিটামিন, আর একটা হচ্ছে ভিটামিন, আর একটা হচ্ছে খনিজ লবণ। এই গেল। আর 3 নম্বর আছে আমাদের পানি। তাহলে কি 3টাই আমাদের শেষ হয়ে গেল, যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পানি। এবার আমরা আলোচনা করব ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কি আসলে। এই সবগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। যে এখন দেখবো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কি। হ্যাঁ, দেখো, এখন দেখবো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দেখো, খাদ্যের মধ্যে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলো সরাসরি দেহে জারিত হয়ে তাপশক্তি উৎপাদন করবে তাকে আমরা কি বলবো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কি? যেই সব খাদ্য উপাদানগুলো, যেসব খাদ্য অবস্থিত পুষ্টি উপাদানগুলো কি, যেসব খাদ্যের মধ্যে অবস্থিত যেসব পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে সরাসরি জারিত হয়ে তাপশক্তি উৎপাদন করবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ক্লিয়ার? যেই খাদ্যের পুষ্টি উপাদানগুলো সরাসরি আমাদের দেহে জারিত হবে, তাপশক্তি উৎপাদন করবে, এটাই হবে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দেখো,
সরাসরি যাইতে হয়, এগুলো হচ্ছে আমাদের, তাদেরকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো। যথা যেমন এই যে কার্বোহাইড্রেট, এগুলো তো আমরা শ্রেণীবিভাগ করছি 3টা, কার্বোহাইড্রেট, প্রোটিন ও স্নেহ। তো এগুলো হচ্ছে আমাদের সরাসরি দেহে জারিত হয়ে সরাসরি আমাদের তাপশক্তি উৎপাদন করে। তো এটা হলো আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তারপর আছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন মাইক্রোনিউট্রিয়েন্টটা কি? এটা হচ্ছে তোমার খাদ্য বস্তুর যে পুষ্টি উপাদানগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সরাসরি আমাদের দেহে জারিত হয়ে সরাসরি তাপ উৎপাদন করে না। এগুলো আমাদের কি করে, ওই তাপ শক্তি উৎপাদনে সরাসরি অংশগ্রহণ করে না, বাট উৎপাদন প্রক্রিয়ায় সাহায্য করে। ঠিক আছে, এটা সরাসরি উৎপাদন করবে না, বাট এরা উৎপাদন প্রক্রিয়ায় সাহায্য করবে। এটাকে আমরা কি বলবো? মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভিতর পার্থক্যটা কি? ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? প্রথমটা, এটা হচ্ছে সরাসরি দেহে জারিত হবে এবং সরাসরি তাপশক্তি উৎপাদন করবে। এবং মাইক্রোনিউট্রিয়েন্টটা কি হবে তাহলে? মাইক্রোনিউট্রিয়েন্ট হবে এটা সরাসরি তাপশক্তি উৎপাদন করবে না, তাপশক্তি উৎপাদন করতে সাহায্য করবে। এটা হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। এখানে কি আছে দেখো, ভিটামিন ও খনিজ লবণ, এই দুটো হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। আর পানি তো জানি, খাদ্য পরিপাক ও শোষণে পানি সহায়তা করে, এর দূষিত পদার্থ বের করে দেহকে সুস্থ ও সবল রাখে। পানি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো তোমার স্ক্রিনশট নিলে নিয়ে নাও, আমি একটু পাশে সরি। এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পানি, আগে গেছে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তো এবার দেখবো আমরা কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমাদের কোনটার ভিতরে ছিল? এটা ছিল আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা ছিল কই? এটা হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভিতরে। কার্বোহাইড্রেট বা শর্করা এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভিতরে ছিল। কার্বোহাইড্রেট বা শর্করা, দেখো কার্বোহাইড্রেট হচ্ছে এক প্রকার জৈব যৌগ। এটা হচ্ছে জৈব যৌগ যা সকল প্রকার উদ্ভিদের মধ্যে থাকে। কার্বোহাইড্রেট কি? এটা হচ্ছে ক নাম্বারের জন্য, যে কার্বোহাইড্রেট কাকে বলে? কার্বোহাইড্রেট এক প্রকার জৈব যৌগ যা সকল প্রকার উদ্ভিদের মধ্যে থাকে। এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা। এটা আমরা সহজ ভাষায় যদি শর্করা বলি, শর্করা বললে আমাদের সুবিধা হয় বোঝার জন্য। তো শর্করা এটা কি? শর্করা বা কার্বোহাইড্রেট এক প্রকার, এটা শর্করা, হ্যাঁ, কার্বোহাইড্রেট বা শর্করা এক প্রকার জৈব যৌগ। এটা আসে যে কোনটি একটি জৈব যৌগ, এমসিকিউ তো দিয়ে দেয় যে কোনটি নিচের কোনটি জৈব যৌগ নামে পরিচিত, তখন দেবা তুমি কার্বোহাইড্রেট বা শর্করা। ঠিক আছে, তো দেখো এখন পৃথিবীর মানুষ তাদের মোট শক্তির 3/4 কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করে। যে আমাদের যেই শক্তিটা প্রয়োজন, মোট যেই শক্তি, তার 3/4 কি? 3/4 আমরা কোথা থেকে পেয়ে থাকি? 3/4 আমরা কোথা থেকে পেয়ে থাকি? কার্বোহাইড্রেট বা শর্করা থেকে। তাই আমাদের শর্করা একটু বেশি পরিমাণে খেতে হবে। যেমন ভাত, আলু, মানে যেসব শাকসবজি না, তোমার যেসব সবজি বা যেটায় তোমার শর্করার পরিমাণ বেশি থাকবে সেগুলো আমরা বেশি খাবো, কারণ এটা আমাদের শরীরের শক্তি যোগান দেয়। তার 3%ই তোমার 3% না, 4/3 আমরা শর্করা থেকে পেয়ে থাকি। তো এটা আমরা একটু বেশি পরিমাণে খাবো। এটা তোমার এমসিকিউর জন্য, ঠিক আছে? এটা এমসিকিউর জন্য যে 3% তোমার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করে। এবার দেখো গঠন, শর্করার গঠন কিরকম। ঠিক আছে, শর্করার গঠন কিরকম এটা দেখবো। দেখো শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। মৌলিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। হাইড্রোজেন ও অক্সিজেন পানির অনুপাত তোমার 2:3, হ্যাঁ, অনুপাতে থাকে বলে একে হাইড্রোজেন অফ কার্বন কি বলে? হাইড্রোজেন অফ কার্বন বা কার্বনের পানি বলা হয়। কি বলা হয়? হাইড্রোজেন অফ কার্বন বা কার্বনের পানি বলা হয়। কেন বলা হয়? এটার পানির আর অক্সিজেনের অনুপাত কত? 2:3, তাই একে কার্বনের পানি বলা হয়। তো এগুলো গঠন, স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আছে শ্রেণী বিভাগ। দেখো শ্রেণী বিভাগে কি কি আছে? শ্রেণী বিভাগ আছে গাঠনিক জটিলতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আবার কয় ভাগে ভাগ করে? 3 ভাগে। কার্বোহাইড্রেট বা শর্করাকে কয় ভাগে ভাগ করে? এটা 3 ভাগে ভাগ করে। কি কি? একক শর্করা বা মনোস্যাকারাইড। প্রথমটা কি? এক শর্করা বা মনোস্যাকারাইড। এটা কি কি? এই মনো অর্থ কি? এক, এটা এমসিকিউর জন্য। মনো অর্থ
এক, মনো অর্থ কি? মনো অর্থ এক। তারপর এক অনুবিশিষ্ট সরল শর্করাকে মনোস্যাকারাইড বলে। এটা তোমার কয়ের জন্য, এই যে এইটা এক অনুবিশিষ্ট সরল শর্করাকে আমরা কি বলবো? মনোস্যাকারাইড। একক শর্করাকে আবার মৌলিক শর্করাও বলা হয়, এটাও ইম্পর্টেন্ট। যতটুকু দিছি সম্পূর্ণটাই ইম্পর্টেন্ট। এর স্ক্রিনশট নিয়ে একদম সুন্দর করে নোট করে ফেলবা যে একে মৌলিক শর্করাও বলা হয়, এটাও কয়ের জন্য, এমসিকিউর জন্য, যে একে মৌলিক শর্করাও বলা হয়। দেখো এখন একক শর্করা বা মনোস্যাকারাইডের মধ্যে কি কি আছে এগুলো আমরা দেখব। প্রথমত আছে গ্লুকোজ। প্রথমত কি আছে? প্রথমত আছে গ্লুকোজ। গ্লুকোজ আছে কোনটায়? আঙুরের ভিতরে, মিষ্টি দানা শস্যের ভিতরে, মিষ্টি দানা শস্যের ভিতরে আছে। এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো, কারণ এই যে তোমার গ্লুকোজ আছে কোনগুলোর ভিতরে, ফ্রুক্টোজ আছে কোনগুলোর ভিতরে, তারপরে গ্যালাক্টোজ আছে কোনগুলোর ভিতরে, এগুলো তোমার এক্সামে তোমার এমসিকিউতে দিবে। কোথায় দিবে? এই সবগুলো হচ্ছে তোমার এমসিকিউতে দিবে, যে পাকা মিষ্টি ফল কোনটার ভিতরে থাকে, তখন 4টা অপশন দিবে, তুমি দিবা ফ্রুক্টোজ। তারপরে গ্যালাক্টোজ থাকে কোথায়? দুধের চিনি ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজ হয়। দেখো মনোস্যাকারাইডের সাধারণত সংকেত কি কি? সংকেত কি মনোস্যাকারাইডের? হচ্ছে মনোস্যাকারাইড, না মনোস্যাকারাইডের সংকেত হচ্ছে CH12O11। এটা হচ্ছে মনোস্যাকারাইডের সংকেত, এটা দেখে রাখবা। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমত গেল আমাদের এক শর্করা, এখন আমরা দেখব দ্বি শর্করা। দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড। কি? দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড। দেখো যে সকল কার্বোহাইড্রেট দুটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত, কি দুইটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত, সেগুলোকে দ্বি শর্করা বলে। এটা কয়ের জন্য? হ্যাঁ, যেমন তোমার দেখো সুক্রোজ। সুক্রোজ থাকে কোনগুলায়? আখ, বিট, ফলের রস, এগুলোই থাকে। এগুলো সব তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই যে উদাহরণগুলো। হ্যাঁ, এমসিকিউর জন্য যে সুক্রোজ থাকে আখ, বিট এবং ফলের রসে, মল্টোজ থাকে দুধে, এবং ল্যাকটোজ থাকে কি স্টার্চ বা গ্লুকোজ হওয়ার মধ্যবর্তী স্তরে মল্টোজের উৎপত্তি হয়। এই ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত আবার কি? দেখো এই ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত কি? C12H2O11। এটা হচ্ছে ডাইস্যাকারাইডের সংকেত। ঠিক আছে, তো স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আছে বহু শর্করা বা পলিস্যাকারাইড। নেক্সট কি আছে? বহু শর্করা বা পলিস্যাকারাইড। তো এই দুটো, আগের দুটো কোনো সমস্যা আছে কিনা বলো? এক শর্করা আর দ্বি শর্করা। আচ্ছা, এর পুরো নাম, ওদের পুরো নাম হচ্ছে খাদ্য ও খাদ্য উপাদান। নবম অধ্যায়ে আছে হচ্ছে খাদ্য এবং খাদ্য উপাদান। এই তো আয়েশা সিদ্দিক প্রিয়া বলছে যে খাদ্য ও খাদ্য উপাদান। তো এই দুইটা সমস্যা আছে কিনা বলো? আচ্ছা, এখন দেখবো আমরা বহু শর্করা বা পলিস্যাকারাইড। কি বহু শর্করা বা পলিস্যাকারাইড? এটা কি কি? এটা হচ্ছে তোমার একাধিক কি থাকবে? একাধিক মনোস্যাকারাইড দিয়ে তৈরি হবে। এটা হচ্ছে কয়ের জন্য, যেটা একাধিক মনোস্যাকারাইড দিয়ে তো গঠিত হয়, সেগুলোকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। এই পলি অর্থ কি? পলি অর্থ একাধিক। এটা এমসিকিউ। এমসিকিউর জন্য কি পলি অর্থ কি? পলি অর্থ হচ্ছে তোমার একাধিক। পলি অর্থ একাধিক। এই একাধিক মনোস্যাকারাইড দিয়ে যেটা গঠিত হবে সেটাই হবে তোমার বহু শর্করা বা পলিস্যাকারাইড। যেমন স্টার্চ, উদাহরণে কি আছে দেখো, স্টার্চ। স্টার্চ থাকে কোথায়? চাল, গম, ডাল, মিষ্টি আলু, সাগু, বালি, সুজি, ডাল, কচু, এগুলোর ভিতরে থাকে। তারপর আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন থাকে কোথায়? কলিজায় থাকে। তারপরে মাংসপেশিতে থাকে। তারপর আছে সেলুলোজ। সেলুলোজ থাকে ধান, গম, যব, ছোলা ও শাকসবজি, তারপরে ডাল, মটরশুঁটি, এই জাতীয় খাদ্য ফলমূলের উপরে থাকে। তারপরে এটি জটিল শর্করাও বলা যায়, তুমি এটাকে জটিল শর্করাও বলতে পারো। পলিস্যাকারাইডের সরল সংকেত কি? দেখো এই পলিস্যাকারাইডের একটা সরল সংকেত আছে, এটা হচ্ছে C6H10O5। এটা হচ্ছে পলিস্যাকারাইডের সংকেত
স্ক্রিনশট নাও দ্রুত। এবার এখন এটার কাজ কি, এটা কি কি কাজ করে এটা আমরা দেখব, ঠিক আছে? তিনটা আমরা দেখলাম, জানলাম, এখন এগুলোর কাজ কি এটা দেখব। কাজের মধ্যে কি কি আছে, এটি প্রথমত আছে আমাদের তাপ শক্তি উৎপাদনে সাহায্য করবে, তাপ শক্তি উৎপাদন। তারপর তোমার কার্বোহাইড্রেট এর প্রধান কাজ, তারপর হচ্ছে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট হতে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট হতে কত কিলো ক্যালোরি তোমার শক্তি উৎপাদন হয়, এটা হচ্ছে 4 কিলো ক্যালোরি। 4 কিলো ক্যালোরি আমাদের শক্তি উৎপন্ন হয়। তারপরে মস্তিষ্ক, তারপর স্নায়বিক শক্তির জন্য কার্বোহাইড্রেট অত্যাবশ্যক। তারপরে কার্বোহাইড্রেট প্রোটিনকে তাপশক্তি উৎপন্নে তোমার ভঙ্গনে অব্যাহতি দেয়। জটিল শর্করা যেমন সেলুলোজ, এটা কি জটিল শর্করা, সেলুলোজ, পেকটিন, মল, হ্যাঁ, এগুলো তৈরিতেও তোমার সাহায্য করে। দেখো এগুলো তোমরা একবার পড়ে নিবা, যেগুলোর কাজ কি কি। এরপর আছে তোমার পেকটিন, সেলুলোজ, হ্যাঁ, এগুলো একবার দেখে নিবা। এখন অভাবজনিত অবস্থায় কি হয়, দেখো এগুলোর অভাবজনিত কাজে আমাদের অভাবজনিত অবস্থায় কি কি সমস্যা হয়। দেখো দৈনন্দিন যে আমাদের খাদ্যের মধ্যে শর্করা, তারপরে শর্করা তার শতকরা 60 থেকে 80 ভাগ আমরা কী করি, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। কত ভাগ? 60 থেকে 80 ভাগ আমরা কোথা থেকে পাই? কার্বোহাইড্রেট থেকে পাই। কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার এগুলো থেকে আমরা পেয়ে থাকি। কিন্তু দীর্ঘদিন এই পরিমাণ থেকে কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করা হয়, তবে শরীরের এর অভাব ও বিভিন্ন উপসর্গের সৃষ্টি হতে পারে। এই উপসর্গগুলো কি কি? উপসর্গ হচ্ছে সঞ্চিত প্রোটিন, চর্বি ভেঙে তাপ উৎপাদন হতে থাকে, ফলে দেহের ওজন কমে যায়। এটা হচ্ছে কি হয়, আমাদের দেহের ওজন কমে যাবে। তারপর আছে কি, স্নেহ জাতীয় পদার্থের দহন সম্পূর্ণ হতে পারে না। তারপর শরীরের এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়, যার নাম কিটোন বডি। কি বডি? কিটোন বডি। এটা হচ্ছে কিটোন বডি, এটা এমসিকিউর জন্য। তারপর এই কিটোন বডি দেহে কিটোসিস, এটা গুরুত্বপূর্ণ, কি কিটোসিস রোগের সৃষ্টি করে। কিটোন বডি আমাদের দেহে কোন রোগের সৃষ্টি করে বলো? কিটোন বডি আমাদের দেহে কোন রোগের সৃষ্টি করে? এটা হচ্ছে কিটোসিস, এটা এমসিকিউর জন্য। তারপর মস্তিষ্কের কাজে বিঘ্ন ঘটে। তারপরে মস্তিষ্কের একমাত্র জ্বালানি হিসেবে গ্লুকোজ গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের একমাত্র জ্বালানি হিসেবে কোনটি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে গ্লুকোজ। দেখো তারপর আছে প্রতিকার করবো কিভাবে, এখানে দেওয়া আছে। তারপর আধিক্য হলে কি করতে হবে, হ্যাঁ। এবার আমরা কিছু এমসিকিউ দেখবো এখান থেকে। তো এখান থেকে কোনো সমস্যা আছে কিনা বলো? সমস্যা না থাকলে আমরা কয়েকটা এমসিকিউ দেখবো, তোমরা অ্যান্সার করবা দ্রুত। কিটোসিস, আইসা সিদ্দিকপ্রিয়া, কিটোসিস। আচ্ছা আপাতত কোনটা ঠিক? আচ্ছা 2:3, এটা 2:1 না, 2:3। আচ্ছা তোমরা হচ্ছে অধ্যায় মিলাইতে যাও না, ঠিক আছে? নিশাদ অনুষ্কা তুমি টেনশন করো না, সব বইতে তোমার টপিক একই, হ্যাঁ। অধ্যায় উলটপালট থাকলেও টপিক কিন্তু একই থাকে। তুমি টপিক ধরে পড়ো, তোমার যেই অধ্যায়ে যেই চ্যাপ্টারে তোমার খাদ্য উপাদান আছে তুমি ওইটা দেখে পড়ো, হ্যাঁ। তোমার এই 9 অধ্যায়ই যে হইতে হবে এটা তো কোনো বিষয় না, তোমার টপিক এক থাকলেই হয়েছে। এবার তোমরা ইয়েটার অ্যান্সার দাও, এমসিকিউ এর অ্যান্সার দাও। কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি বলো? কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? এটা হচ্ছে দেহের কোষ গঠন, তারপরে তাপ শক্তি উৎপাদন, হরমোন তৈরি এবং রক্ত পরিশোধন। কোনটা হবে? আচ্ছা এমা বলছে খ, তাপ ও শক্তি উৎপাদন। তারপরে লামিয়া বলছে ক, হানিয়া বলছে ক, খ। হানিয়া বলছে খ না, সবাই খ বলছে।
রাফা ইসলাম বলছে খ, লামিয়া হোসেন বলছে খ, আকাশ জুড়ে মেঘ খ, আদিবা আদনান নোভা খ, নিশাদ অনুষ্কা বি, হ্যাঁ নোভা বলছে খ, তাসমিন ফারিয়া খ, নিশাদ খ, আয়েশা বলছে, আয়েশা, রোকসানা, মার্জিয়া সবাই খ বলছে। তো তোমরা যারা খ বলছো তাদের উত্তর সঠিক। কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? তাপ ও শক্তি উৎপাদন। ঠিক আছে, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোন শর্করাটি মনোস্যাকারাইড? কোন শর্করাটি মনোস্যাকারাইড? বলো। এটা আমি বলছিলাম যে এটা ইম্পর্টেন্ট, তোমাকে মার্ক করে দিয়েছিলাম। কোন শর্করাটি মনোস্যাকারাইড? বলো। ল্যাকটোজ, সুক্রোজ, গ্লুকোজ নাকি মল্টোজ? এটা আছে। আচ্ছা, দুইয়ে কোনটা হবে? দুইয়ে বি। জান্নাত, জামিয়া জান্নাত বলছে বি। দুইয়ে লামিয়া বলছে গ, গ্লুকোজ বলছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা বলছে গ, এমা বলছে গ, তারপরে নুভা বলছে গ, আদিবা বলছে গ, মারিয়া শেখ বলছে গ। আচ্ছা, তোমরা বলতেছো যে কোন শর্করাটি মনোস্যাকারাইড? এটা হচ্ছে গ্লুকোজ। তোমরা যারা গ বলছো দুয়ে, তাদের উত্তর সঠিক। আমাদের শর্করার মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। এবার নেক্সট কোয়েশ্চেন। স্টার্চ কোন শ্রেণীর কার্বোহাইড্রেট? দ্রুত। স্টার্চ কোন শ্রেণীর কার্বোহাইড্রেট? বলো। এখানে আছে তোমার তিনটা আছে তোমার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এবং শর্করা অম্ল। কোনটা? তিনে কোনটা? রাফা বলছে এ, আদিবা বলছে গ, তারপরে লামিয়া বলছে গ। তোমরা বলতেছো পলিস্যাকারাইড। স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড। আচ্ছা, রোকসানা পারভিন বলছো গ, ইমা বলছো ক, ইমা ইসলাম বলছো কি ক, ইমা বলছে মনোস্যাকারাইড। আর বাকিরা সবাই বলছে গ। ইমা ক, ইমা বলছে এটা। দেখো, এটা ইমা বলছে, ইমা বলছে মনোস্যাকারাইড, আর সবাই বলছে গ। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? ইমাকে ঠিক বলছে না ভুল বলছে? তোমরা যারা গ বলতেছো বলো, ইমা ঠিক বলছে না ভুল বলছে? আচ্ছা, আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে? সঠিক উত্তর হবে পলিস্যাকারাইড। সঠিক উত্তর কি হবে? পলিস্যাকারাইড। ইমা তুমি ভুল করছো, তুমি হয়তো বুঝতে পারো নাই। আমাদের এটা হবে পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড হবে না। ঠিক আছে, তারপর আছে দেহে কার্বোহাইড্রেট কম হলে কোন সমস্যা দেখা দেয়? দেহে যদি কার্বোহাইড্রেট দেখা দেয়, দেহে যদি কার্বোহাইড্রেট কম হয় তাহলে কোন সমস্যা দেখা দেয়? আচ্ছা, শিওর ছিলেন না, সমস্যা নাই। বলো, যে দেহে কার্বোহাইড্রেট কম হলে কোন সমস্যা দেখা দেয়? রক্তচাপ বৃদ্ধি, তারপরে কিটোসিস, রক্তক্ষয়, ভিটামিনের অভাব, কোনটা হবে? লামিয়া বলছে 4 খ। তারপর জামিয়া বলছে বি, ইমা বলছে খ, তারপরে নিশাদ বলছে বি, তারপর হানিয়া বলছে তোমার খ, রোকসানা পারভিন বলছে 2 খ। আচ্ছা ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে? কিটোসিস। দেহে কার্বোহাইড্রেট কম হলে কোন সমস্যা দেখা দেয়? কিটোসিস দেখা দেয়। তারপরে আছে 5 নম্বরে, কোন কার্বোহাইড্রেট দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে? বলো, কোন কার্বোহাইড্রেট দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে? সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ না সেলুলোজ? কোনটি? দ্রুত। 4 বি, কিটোসিস। আচ্ছা, ওটা তো হয়েছে না। 5 বলো, 5 বলো, 5। দেহের কার্বোহাইড্রেট যদি কম হয় তাহলে আমাদের কোন সমস্যা দেখা দেয়? কার্বোহাইড্রেট কম হলে কোন সমস্যা দেখা দেয়? সুক্রোজ আছে, ল্যাকটোজ আছে, মল্টোজ আছে, তারপর সেলুলোজ আছে। 5 কত হবে?
রাফা বলছে পাশে সি, মল্টোস। ইমা বলছে ঘ, ইমা বলছে সেলুলোজ। রাফা বলছে মল্টোস, ইমা বলছে সেলুলোজ। বলো দেখি, দ্রুত বলো। হানিয়া বলছে পাশে ঘ, জামিয়া বলছে খ, গ ঘ কিছু বলতেছে বি, কিছু বলতেছে ডি, কোনটা হবে বলো? লামিয়া বলছে ঘ। তোমার রাফা বলছে সি। প্রিয়া বলছে ডি। তো সঠিক উত্তরটা দেখি আমরা। হ্যাঁ, সঠিক উত্তর হবে ল্যাকটোজ। কি হবে? কোন কার্বোহাইড্রেট তোমার দেহের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে? এটা হচ্ছে ল্যাকটোজ। সঠিক উত্তর কি হবে? ল্যাকটোজ। যারা ডি বলছো কারা কারা? মারিয়া বলছো ডি, তারপরে মারিয়া শেখ বলছো ঘ, সন্ধ্যা বলছো ঘ। তোমরা তো সব ভুল বলছো। বি বলছে কে? নিশাদ বলছে বি, জামিয়া বলছে বি, তারপরে হানিয়া বলছে বি। তোমাদেরটা হয়েছে। হ্যাঁ, রোকসানা বলছে বি। তাসমিন ফারিয়া তোমার তো ঘ বলছো, এটা সঠিক হয় নাই। হ্যাঁ, নিশাদ অনুষ্কার ঠিক হয়েছে। তো ঠিক আছে। তারপর দেখো, আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। এখন তোমরা আমাকে বলো যে আমি কি প্রথম থেকে শুরু করবো একবারে, নাকি নবম অধ্যায় আগে শেষ করব? বলো। যে এখন নবম অধ্যায়ের তো আরও পার্ট আছে, আজকের ক্লাস তো সম্পূর্ণটা শেষ হইল না। তো নবম অধ্যায়ের নেক্সট ক্লাসে বাকি একটুকু নিব। নবম অধ্যায় শেষ হইলে তোমার আবার ফার্স্ট চ্যাপ্টার যেহেতু পড়াইছিলাম, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার আমি সিকোয়েন্স অনুযায়ী পড়াবো। আর তোমরা যদি বলো যে না একবার ফার্স্ট থেকেই পড়বো, তাহলে আবার আমি দ্বিতীয় অধ্যায় থেকেই নিব, সমস্যা নেই। এখন বলো। আচ্ছা, একজন বলছে যে প্রথম থেকে করো, এটা হচ্ছে লামিয়া বলছে প্রথম থেকে করতে, তারপর হানিয়া বলছে এইটা আগে শেষ করতে, আগেই চ্যাপ্টার। তারপরে এমা বলতেছে আপু প্রথম থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা, তাহলে কি নবম অধ্যায় শেষ করে প্রথম থেকে শুরু করব? আগে নবম অধ্যায় শেষ করি, এরা অর্ধেক রেখে গেলে তো কেমন হয় না? অর্ধেক পড়াইলাম আর বাকিটুকু রেখে দিলাম। তো তোমাদের নেক্সট ক্লাসে আমি নবম অধ্যায় শেষ করাই দেবো একদম এক ক্লাসে। তোমার নবম অধ্যায়টা একটু বড়, তো শেষ করানোর চেষ্টা করব। শেষ করানোর পরে তারপরে আমি আবার ফার্স্ট থেকে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু স্টার্ট করছি, এটা আগে শেষ করি। হ্যাঁ, তো তোমরা অনেকে আজকে খুবই ভালো রেসপন্স করছো, তোমাদেরকে ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে আমি নবম অধ্যায়ের বাকিগুলো শেষ করব, দেন তারপরে আমি আবার ফার্স্ট থেকে শুরু করব। তোমরা যারা ক্লাসগুলো করতেছো নিয়মিত, তোমরা কিন্তু নেক্সট ক্লাসেও থাকবে। হ্যাঁ, আমি বলে দিব গ্রুপে যে কালকে আমার ক্লাস এরকম, তো তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা তোমাদের সমস্যা হলেও আমাকে জানাবা যে এখানে এখানে সমস্যা। আর যারা নোট করতেছো নোট কমপ্লিট রাখবা, ঠিক আছে? নোট করে রাখবা। নবম অধ্যায়টা তুলনামূলক একটু কঠিন, তো এটা নোট করে রাখবা। নোট করে পড়লে তোমার সুবিধা হবে পরে পড়তে, পরে একবার দেখলেই তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।